This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমার কথা হচ্ছে যে বাংলাদেশের কাছে এমনই কি এখনো পরিস্থিতি রয়েছে বা এই পরিস্থিতিটা কে ভারতকে এটাকে অগ্রাহ্য করার মতো জায়গায় একেবারেই নেই, যে কতগুলো মৌলবাদী শক্তি সেখানে ভারত বিদ্বেষী অবস্থান করে বাংলাদেশকে গাড্ডায় ফেলতে চাইছে। এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে তো ভারতের প্রকৃত বন্ধু হিসাবে বাংলাদেশের কাছে ওটা বিকল্প বার্তা দিতে হবে না। সেই বিকল্প বার্তাটা দিচ্ছে না ডক্টর ইউনূসের কারণে, তিনি কাস্টোডিয়ান হয়ে দাঁড়িয়ে আছেন। কোনটা আমরা ধরব? প্রথম কথা হচ্ছে যে ওইখানে যারা ইসেরা আছে, আপনাদের মধ্যে ইকো হচ্ছে, সাউন্ড ইকো হচ্ছে। যাই হোক, আমি বলছি এবার ওখানে এই যে কাশ্মীরের ইস্যু যেটা বললেন, কাশ্মীর জায়গাটা হচ্ছে ইউনাইটেড নেশনসের, আর আমরা খুব ভালো করে জানি যে ইসের সঙ্গে ট্রাম্পের সঙ্গে ইউনাইটেড নেশনসের অলরেডি একটা ঠান্ডা লড়াই চলছে। সেটা মানে ঠান্ডা লড়াই না, রীতিমতো গরম গরম চলছে। ট্রাম্প এক সময় বলেওছে যে আমি সেরকম হলে পরে আমি মানে বেরিয়েও আসতে পারি, ইউনাইটেড নেশনসে থাকবো কিনা সেটা নিয়ে প্রশ্ন। ভারতবর্ষ দীর্ঘদিন যাবত একটা কথা বলে আসছে যে ইউনাইটেড নেশনস যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা ব্যবস্থার মধ্যে চলছে, সেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের যদি ওখানে কোনো স্থান না থাকে তাহলে ওটা ইউনাইটেড নেশনস হতে পারে না। সুতরাং ওইটা একটা সার্কাসের কারখানা হয়ে গেছে, পরিষ্কার। এইখান থেকে শুরু করতে হবে। এই ইউনাইটেড নেশনসের যিনি এসছিলেন বাংলাদেশে, তিনি আসার পরে ইউনাইটেড নেশনসের উনি আসার পরে কি বললেন? ওনার তো কথা বলা উচিত ছিল মায়ানমারের সঙ্গে, উনি রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলছেন বাংলাদেশের সঙ্গে। সমস্যাটা এই জায়গাটাতে। যেরকম ইউনূস অর্থনীতিতে ভালো কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন শান্তিতে, রোহিঙ্গা ইস্যুতে কথা বলা উচিত মায়ানমারের সঙ্গে, উনি গেছেন বাংলাদেশে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে ইউনূসের এক এবং অদ্বিতীয় একটাই অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে রাজাকার অ্যাক্টিভিটিস। আপনাকে পরিষ্কার বলে রাখি, দিস ইজ প্রো পাকিস্তানি একটা অ্যাক্টিভিটিস। তো এই প্রো পাকিস্তানি অ্যাক্টিভিটিসটা বাঙালিদের, বাংলাদেশের যারা বাঙালি আছে এদের একটা রাজনীতিটাকে শেখানো হয়েছে ভারত বিদ্বেষিতার মধ্য দিয়ে। মানে এইটা যখন আপনি বলছেন, আমি এই প্রসঙ্গে আসি যে ঈদের পর গতকাল সার্জিস আলম তিনি বলছিলেন যে আমাদের পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা উচিত। তার কারণ হচ্ছে প্যালেস্টাইন প্রসঙ্গ নিয়েছেন এবং ভারতের প্রসঙ্গ নিয়েছেন। এখানে সংখ্যালঘুরা বিশেষ করে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, নানা কিছু ঘটনা হচ্ছে। আমি শুধু ভাবছি যে এরপর যদি ওয়াকআপ বিলটা হয়, যে গোটা ভারতে যে মহল তৈরি রয়েছে, এরপর কিন্তু বাংলাদেশ এই বিষয়টাকে নিয়েও তারা ক্রমাগত বলবে, তার স্পষ্ট ইঙ্গিত আছে। সুতরাং একটা আভ্যন্তরীণ পরিস্থিতিটাকেও খুব উত্তপ্ত করার চেষ্টা চলবে, মানে ভারতের রাজনৈতিক পরিমণ্ডলটাকে। এটাকে নিয়ে কিছু বলবেন? প্রথম কথা হচ্ছে ওয়াকআপ বোর্ড নিয়ে ওদের কিছু বলার নেই, ওয়াকআপ আইন নিয়েও কিছু বলার নেই, কারণ ওদের ওখানে ওয়াকআপ বলে কিছু নেই। প্রথম কথা, ওদের ওখানে আছে শত্রু সম্পত্তি। তো আমরা শত্রু সম্পত্তি বলছি না, আমরা বলছি ওয়াকআপ। শত্রু সম্পত্তি আর ওয়াকআপ বোর্ডের মধ্যে ওরা মনে করছে শত্রু সম্পত্তি আর ওয়াকআপ বোর্ড সমান। তো এইটা হচ্ছে ওদের ভুল ধারণা। তো যাই হোক, এইটা নিয়ে আমরা কোনো কথা বলছি না, কারণ হচ্ছে ওরা অ্যাকচুয়ালি আইন, নিজেদের দেশের আইনটা সম্পর্কেই জানে না। নিজেদের দেশের এই যে এরা বলছে আমরা সমন্বয়ক, আমরা কি বলে বুদ্ধিদাতা ইত্যাদি কি সব বলছে, ওদের সব পোস্টগুলোর নাম। তো সেই সব লোকগুলোকে আপনি যদি বলেন কার বুদ্ধিদাতা, কার উপদেষ্টা, সেটাই ওরা জানে না। ওরা নিজের উপদেষ্টা। আমি বাংলাদেশকে নিয়ে ইনফ্যাক্ট কোনো আলোচনাতে আমি আসছি না, কারণ বাংলাদেশের নিজস্ব এখন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেই, এই কথাটাকে বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতিটা এখন সম্পূর্ণ পাকিস্তান নির্ভরশীল, এবং পাকিস্তান যেভাবে চীনের ওপর নির্ভরশীলতার মধ্যে এসছে, পাকিস্তানের কাছে এ ছাড়া আর কোনো মানে রাস্তা নেই। এবং আমি আপনাকে আরো একটা কথা বলেছি আপনার মঞ্চে, এর আগেও বলেছি, আজকে আবার রিপিট করছি, পাকিস্তানকে যে $497 মিলিয়ন দেওয়া হয়েছে F-16 রিপেয়ারিং এর জন্য, ইউএস যে দিয়েছে, এবং তারপরে নাকি ওই লাহোরের ওপরে যে বাতাস ফাতাস ইত্যাদি সব খারাপ আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য ওদের 300 মিলিয়ন দেওয়া হয়েছে। হ্যাঁ, $300 মিলিয়ন দেওয়া হয়েছে। মূলত পাকিস্তানের এখন যেটা অবস্থা সেটা হচ্ছে অতি সম্প্রতিকালে ইরানকে আক্রমণ করবে। আমি আপনাকে খুব ক্লিয়ার আজকে একটা কথা বলছি, এই বাংলাদেশ পাকিস্তান এরা
যখন সাদ্দাম হোসেনের প্রশ্ন এসেছিল তখনও কোনো কথা বলেনি, যখন গাদ্দাফির প্রশ্ন এসেছিল তখনও কোনো কথা বলেনি, আর এবার যখন ইরানের ওপর আক্রমণ হবে তখনও কোনো কথা বলবে না। এরা টাকা চাইছে, মাল চাইছে, পরিষ্কার কথা। এরা একদম সেম থিওরিতে ঢুকে গেছে, টাকা ছাড়া এদের কাছে কোনো গল্প নেই। সুতরাং আন্তর্জাতিক রাজনীতি ইত্যাদি প্রভৃতি এদের এগুলো কোনো গল্প না। আর ভারতবর্ষ যেহেতু হিন্দু অধ্যুষিত, হিন্দু বিরোধিতা করে একটা রাজনীতি টিকিয়ে রাখা, এটাই হচ্ছে ওদের কাজ। ওয়াকআপটা নিয়ে ঠিক জায়গাটা ধরেছে। ওয়াকআপ নিয়ে অন্তত 20 কোটি মুসলিম আছে ভারতে, 20 কোটি মুসলিমই কিন্তু এর বিরোধিতা করবে। অত সোজা হবে না, যত সহজ ভাবছে যে কালকে ওখানে পাশ করিয়ে নেবে, অত সহজ হবে না। পাশ করালেও কিন্তু এর একটা ভয়ঙ্কর চলবে, পাকিস্তানে চলবে, ভারতে চলবে। আপনি ঠিক জায়গাটা ধরেছেন, সেন্টিমেন্টের জায়গাটা ধরেছেন। আরও ডিটোরিয়েট করবে বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থাটা। আর হাওয়া দিয়ে যাবে হচ্ছে চীন। চীনে যে 2 কোটি উইঘুরকে মেরে দিয়েছে বা আটকে রেখেছে, তাতে এদের কিছু যায় আসে না। মানে অদ্ভুত একটা মানে দর্শন এদের, যে এখানে সত্যি তো এখানে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, কিন্তু ওরা প্রচার করে কেন ওদের সুবিধার অর্থে। আর যেখানে চীনে সত্যিকার মুসলিমদের উপর, সেখানে মুসলিমদের পালনই করতে দেওয়া হয় না। কিন্তু তাদের সঙ্গে একটা উনি যেটা বলছেন যে এখানে সংখ্যালঘুদের উপর হয় না, সার্জিস আলম বলছে আবার ঠিক। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা কিন্তু এখানে ডাক দিয়েছে, এখানে রাজ্য নেতৃত্ব, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। কেন এখানে যে হিন্দু বিপন্নতার একটা আসছে তার সাথে কোথাও, অর্থাৎ এইগুলো কিন্তু বললেও কিন্তু তার কাউন্টার পার্ট কিন্তু তৈরি হচ্ছে। বাংলাদেশের সার্জিস আলম গতকাল বলেছে, ভারতের প্রসঙ্গ তিনি এনেছেন এবং সেখানে এইগুলো এসছে সেখানে। কেতন, দেখুন ঠিকই এই যে ঘটনাগুলো, মানে আজকে আমরা বাংলাদেশে নিয়ে আলোচনা করছি ঠিকই, বাংলাদেশের কথাবার্তা আমরা ইগনোর করে দিতেই পারি, কারণ বাংলাদেশের কোনো সামরিক হোক বা যে কোনো ক্ষমতায় ভারতের কাছে, ভারত কেন, ভারতের একটা রাজ্যের কাছে। আমরা বাংলাদেশ শুধু আমাদের পশ্চিমবাংলাতে যদি কম্পেয়ার করি, আমাদের পশ্চিমবাংলায় যে সিভিক ভলেন্টিয়ার আছে তত হয়তো সেখানে সৈন্যবাহিনী, সেটা সেই প্রসঙ্গে আসছি না। কিন্তু যেটা আমরা ইগনোর করতে পারি না সেটা হচ্ছে পাকিস্তানের যারা আকারা বর্তমানে রয়েছেন, কারণ বাংলাদেশে, কারণ বাংলাদেশে এখন তো একটা সরকার তো নেই, সরকার তো মানে একটা জোর দখল বা একটা মৌলবাদীদের দ্বারা পরিচালিত একটা সরকারের মতো একটা কিছু, কিন্তু সরকার বলা যায় না যেহেতু নির্বাচিত নয়। এবার তাদের রিমোট রয়েছে কিছুটা পাকিস্তানে, আবার পাকিস্তানের রিমোট রয়েছে চায়নায়। অর্থাৎ এই চায়নার একমাত্র এজেন্ডা হচ্ছে কিভাবে ভারতকে দুর্বল করবে। এই যে 7 সিস্টার্স নিয়ে কথাগুলো বলছে, এটা হয়তো বাংলাদেশ বলছে, কিন্তু এই কথাটা আসছে কিন্তু চীন থেকে। এবার আমাদের এগুলোকে যেটা বারবার বলছিলাম যে আমাদের পররাষ্ট্র নীতি নিয়েও ভাবতে হবে, এটা অভ্যন্তরীণ ব্যাপার অবশ্যই আমাদের, সেটা আমরা ডিসকাস করবো আমাদের কি করা উচিত। কিন্তু আমরা এখনো সেরকম কোনো কিছু দেখতে পারছি না। পররাষ্ট্র নীতিতে দেখুন আশেপাশে আমাদের যতগুলো দেশ আছে, আমি পাকিস্তানকে বাদ দিলাম, পাকিস্তান ওইটা ঠিক আছে, ওটা দেখতে হবে, ভাবতে হবে নিশ্চয়ই। সাম্প্রদায়িক কথাটা আমি বলছি, একটা তো বাতাবরণ তো তৈরি হচ্ছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এই রাজ্যে হচ্ছে একটা বাইনারি তৈরি হচ্ছে। বাংলাদেশ নিয়ে কেন এই রাজ্যের মানুষ এতটা জানতে চাইছেন? শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ডাক দিয়েছেন, তিনি বিরোধী দলনেতা, তিনি বুঝতে কেন এইটাকে প্রদেশ কংগ্রেস কিভাবে দেখছে? এখানে আমাদের বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর দাও বলেছেন যে এখানে ব্যাপারটা হিন্দু মুসলিম এমনটা নয়, ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু। যে দেশে, যে সমাজে, যে জায়গাতেই সংখ্যালঘুরা থাকবেন, সেখানকার যারা সংখ্যাগুরু তাদের দায়িত্ব হচ্ছে যাদের সেখানকার সংখ্যালঘুদের উপর কোনো রকম যেন নির্যাতন, কোনো রকম অত্যাচার না হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, আমাদের এখান থেকে বসে দেখতে হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নানা রকম অমানবিক অত্যাচার হচ্ছে, অথচ আমরা এখান থেকে বসে শুধু সেটাকে কিভাবে বাংলা রাজনীতি কাজে লাগানো যেতে পারে সাম্প্রদায়িক একটা সুরসুর দিয়ে, তা তো নয়। কিন্তু বক্তব্যটা হওয়া উচিত যে হ্যাঁ বাংলাদেশকে দিয়ে শিখুন। তারা বলছে যে বাংলাদেশকে দিয়ে শিখুন, ওখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না। আমরা বলছি যে বাংলাদেশকে দেখে শিখুন যে যদি একটা দেশে যদি সেখানকার সংখ্যালঘুদের পর্যাপ্ত মর্যাদা, পর্যাপ্ত ভালো করে যদি না রাখা যায়, বা কেমন একটা ভালো রাষ্ট্র, একটা বৃহত্তর গণতন্ত্র আমরা দেশে দুনিয়ার একটা আইডিয়াল স্টেট, আর একটা পাকিস্তান বা বাংলাদেশের মতো একটা বিপন্ন হয়ে যাওয়া স্টেটের মধ্যে, এটাই হচ্ছে একটা মৌলিক একটা ফারাক, যে সেখানকার সংখ্যালঘুরা কেমন আছেন, সেখানকার পিছিয়ে পড়া মানুষেরা কেমন আছেন। বাংলাদেশের অবস্থা আমরা দেখছি। আর ভারতে আমাদের দেখুন, ভারতে আমাদের যারা সংখ্যালঘু আছেন তাদের ব্যাপার এটা সবটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমরা রয়েছি সরকার বিরোধী, আমরা লড়ে যা করেই, কিন্তু আলটিমেটলি আমরা একটা দেশ,
আমাদের দেশের বিষয়গুলো আমরা বুঝে নেব, যাদের নিজের খাওয়ার ঠিক নেই। এই যে এরা বলছে সেভেন সিস্টার, এক সেকেন্ড বলছি, এই সেভেন সিস্টার বা চিকেন নেকের যে কথাগুলো বারবার বলছে, আমরাও তো হট করে কোনোদিন আমাদেরও মনে হতেই পারে যে আমরা ওই দিনাজপুর হয়ে আমরা সরাসরি মেঘালয়ে যাব, তখন এরা কী করবেন? কিন্তু এইসব বাজার গরম করার বক্তব্য না দিয়ে আমাদের এত বড় দেশ বাংলাদেশ ইজ নট আ ফ্যাক্টর, আমি বারবার বলছি, কিন্তু অবশ্যই পাকিস্তান না, কিন্তু চীন অবশ্যই একটা ফ্যাক্টর, এদিকে আমাদের নজর রাখতে হবে। আরএসএস আর একটা দাবি তুলবে, সেটা হচ্ছে জনবিনিময়টা তুলবে, দেখবেন বলছে জনবিনিময় করা হোক, এই একটা তুলবে মানে খোঁচা দেওয়ার জন্য, মানে নির্বাচনের আগে এক্সচেঞ্জ অফ পপুলেশন, এটা ভিতরে চলছে, ক্যাম্পেইন চলছে ভিতরে, যে জনবিনিময় যদি পাঞ্জাবে হয়। ওকে, দীপ্তিমান বাবু কিছু বলছেন, বলুন। আমি পশ্চিম বাংলার ক্ষেত্রে দুটো জিনিস বলছি, সেটা হচ্ছে মালদাতে যে ঘটনাটা ঘটেছে, আপনি দেখুন সেখান থেকে 3 ঘন্টার ব্যবধানের মধ্যে পরপর ঘটনাগুলো ঘটছে। আমি আপনাকে বলে রাখি 3 ঘন্টার ব্যবধানে, এবং এটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি বারবার করে বলছি, চিকেন নেক থেকে 3 ঘন্টার ব্যবধানে, সেখান থেকে ঝাড়খণ্ড যাচ্ছে 3 ঘন্টার ব্যবধানে, সেখান থেকে মুর্শিদাবাদ যাচ্ছে 3 ঘন্টার ব্যবধানে, যেটা আপনার অধীর চৌধুরী বলেছিলেন, একদম খুব পরিষ্কারভাবে বলছি, উনি খুব মানে অনেক পরে হলে পরেও সেই কথাটা বলেছেন। তো আমি সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমি মিস্টার জয়সওয়ালকে আমি ধন্যবাদ জানাবো যে কিছু কিছু কাজ জোর করে করা উচিত। জমি অধিগ্রহণটা, পশ্চিম বাংলার জমি এই সুরক্ষার ক্ষেত্রে জমি অধিগ্রহণটা, এবং এই যে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর অ্যাক্সেসিবিলিটি, আপনি জানেন তুফানগঞ্জে আজকে কিছু ঘটনা ঘটেছে, দেখবেন এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে সম্প্রদায়কে জুড়ে দেওয়া হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে বিহারের কিষানগঞ্জে বেঙ্গলের যারা মুসলিম আছে এবং বিহারের যারা মুসলিম আছে তাদের মধ্যে ক্ল্যাশ হয়েছে। বাংলাদেশে কিন্তু বিহারি এবং বাঙালির মধ্যে একটা ক্ল্যাশ ছিল, তো সুতরাং সেটাকে পুনরুজ্জীবন করা হচ্ছে। এই পুনরুজ্জীবনে কারা এর সঙ্গে এই করছে সেটার ব্যাপারেও কেন্দ্রের মানে সচেতন দৃষ্টি রাখা উচিত। মানে আপনি সচেতন, মানে কেন্দ্র তো অনেক ক্ষেত্রে, যেমন আমরা লোকসভায় দেখলাম যে অমিত শাহ যখন বলছেন আধার কার্ড বা এগুলো কারা দিচ্ছে, ঢুকে যাচ্ছে, ঢুকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আজকে অস্বীকার করা যাবে না বিএসএফ এর একটা ভূমিকা সবসময় থাকে, কারণ এটা তাদের কাজ, সীমান্ত সুরক্ষা দেওয়া বিএসএফ এর কাজ। হয়ে যাওয়ার পর ঢুকে যাচ্ছে, সেটা তো বুঝলাম, তাহলে এখানে এটা না দিলে ভালো। এটা তো এক ধরনের মানে স্থবির প্রশাসন বা শিথিল প্রশাসনের বক্তব্য হয়ে যায়। এই জায়গাটা থেকে মানে কোথাও আপনার কি জায়গায় আরেকটু যদি ক্ল্যারিফাই করেন, স্পেসিফিক কি বলতে চাইছেন? আমি পরিষ্কার বলছি, আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেরকম আধার কার্ডের প্রশ্ন এসছে, আধার কার্ডটা বেশিরভাগই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার, যেখানে বিস্তীর্ণ এলাকাতে ফেন্সিং করা সম্ভব নয়, এবং ওখান থেকে ওই মাধ্যম দিয়েও ওখান দিয়েও লোক আসে। তাহলে দক্ষিণ 24 পরগনার যেখানে আধার কার্ড তৈরি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে সঠিক বর্ডারিং এরিয়াগুলোতে আধার কার্ড যারা তৈরি করছে তাদের সিস্টেমটাকে স্ট্রং করা উচিত। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএসএফ এর 50 কিলোমিটার পর্যন্ত অ্যাক্সেসিবিলিটি, এইটাকে অনেক স্ট্রং করা উচিত। এই বাস্তবিক এই বিষয়গুলোকে না করতে পারলে, এবং সবচেয়ে বড় কথা বিএসএফ এর জি কোম্পানি, বিএসএফ এর যেটা নিজস্ব ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সটাকে অ্যাক্টিভেট করতে হবে, না হলে পরে এটা সত্যি অসুবিধাজনক। সেক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রের পরিবর্তন প্রয়োজন। যাই হোক, আমি সেই বিষয়ে আসছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি একটা জায়গায় ভয় পাচ্ছি যে কিষানগঞ্জে যে মানে বিহারের মুসলিম সমাজ এবং বেঙ্গলের মুসলিম সমাজের মধ্যে একটা হাতাহাতি হয়ে গেল, এটা কি